বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য 419 নম্বর পেজ অর্থাৎ বাঁকুড়া মিউনিসিপাল হাই স্কুলের কোয়েশ্চেন 4 এর সমাধান আলোচনা করব। এটি হচ্ছে পার্ট 2 ভিডিও। এই ভিডিওতে আমি কোয়েশ্চেন 4 এর সমাধান আলোচনা করব। এর আগের পার্ট 1 ভিডিওতে আমি কোয়েশ্চেন 1 থেকে 3 এর সমাধান আলোচনা করেছি। যারা দেখোনি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে দেখবে লিংক দেওয়া আছে। সেই লিংকে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন 4-1 প্রশ্নে বলা হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ, মানে সুদের হারের পরিমাণ হবে এটা। বার্ষিক সুদের পরিমাণ 8% থেকে বেড়ে 10% হলে 1 বছরে প্রাপ্ত সুদের পরিমাণ 500 টাকা বাড়ে। আসলের পরিমাণ কত? তো বন্ধুরা, এটা সবসময় জেনে রাখবে, যখন সময় স্থির থাকবে অর্থাৎ সময় যদি পরিবর্তন না হয়, আসল যদি পরিবর্তন না হয়, তাহলে সুদের হার বাড়লে, যেমন এখানে 8% থেকে 10% হয়েছে, সুদের হার বাড়লে সুদ বাড়বে। ঠিক আছে? তাহলে এখানে সুদের হার কত শতাংশ বেড়েছে? 2% বেড়েছে। সুদের হার 2% বেড়েছে, মানে 10 মাইনাস 8। এবং এই সুদের হার 2% বাড়ার ফলে সুদের পরিমাণ কতটা বেড়েছে? 500 টাকা বেড়েছে। তাহলে এখানে আসল কত হবে? তা আমরা খুব সহজেই একটি সূত্রের মাধ্যমে বার করে নিতে পারি। ঠিক আছে? তাহলে সেটা হবে এরকম, যে লিখব সুদের হার 8% থেকে 10% হওয়ায় সুদ বৃদ্ধি পায়। I equals to PT ইন্টু আর এর জায়গায় আমাদের সূত্রটা, যেটা প্রধান সূত্র, সেটা হচ্ছে এরকম, I equals to PTR by 100। তো এই আর এর জায়গায় এখন আমাদের লিখতে হবে 10 মাইনাস 8। হ্যাঁ, কতটা বেড়েছে। আর আমরা এখানে কিন্তু সুদ বার করছি না, সুদ কতটা। এখানে সূত্রতে আমি কি লিখছি, যে সুদের হার 8% থেকে 10% হওয়ায় সুদ বৃদ্ধি পায়, অর্থাৎ এটা কতটা বাড়ছে সেটাকে আমরা আই দিয়ে লিখছি। তো সুদ যেটা বাড়ছে সেটা তো প্রকৃতপক্ষে একটা সুদ, তাই না? তো সেই সুদটা কত, বাড়তি সুদটা কত, আই। তো সেটার জায়গায় সেটা সূত্র হিসেবে লিখবো পিটি ইন্টু যেটা হচ্ছে সুদের হার বৃদ্ধি পায় সেইটা, ডিভাইডেড বাই 100। এত। এবার আয়ের মান এখানে দিয়ে দিয়েছে 500 টাকা, মানে সুদ কতটা বেড়েছে, 500 টাকা বেড়েছে, তাই আয়ের জায়গায় লিখবো 500। এবার পিটা অর্থাৎ আসলটা আমাদের এখানে বার করতে হবে, এখানে লিখে দেবো। পি হচ্ছে এখানে আসল। ঠিক আছে? এটা আমাদের নির্ণয় করতে হবে। টি হচ্ছে এখানে সময়, এবং সেটা কত, দেখো তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, 1 বছরে, তার মানে 1 বছর। ঠিক আছে? আর 8টা এখানে আমরা সরাসরি মানটা বসিয়ে দিয়েছি, তাই এখানে কোনো কিছু লিখতে হবে না। তাহলে পি ইন্টু 1 ইন্টু 10 থেকে 8 বাদ দিলে 2 হয়, ডিভাইডেড বাই 100। এবার বন্ধুরা, এখানে 2 এর সাথে এখানে 500 কেটে গেলে 250 হবে। তাহলে এখানে কি থাকছে, এবার এই 250-র সাথে এই 250-র সাথে এই 100টা গুণ হবে কোনাকুনি। ঠিক আছে? এটা আর গুণ হবে। তাহলে 250-র সাথে 100 গুণ করলে দুটো শূন্য বেশি হয়ে যাবে, 250-র পরে আরো দুটো শূন্য বাড়বে। আর এখানে পি একে পি হচ্ছে, তাহলে পি ইকুয়ালস টু কত আসলো, 250, এবং তারপর আরো দুটো জিরো, এত টাকা। অর্থাৎ আসলের পরিমাণ পেয়ে গেলাম 25,000 টাকা। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা, পরের অঙ্ক 4-2 প্রশ্ন বলা হচ্ছে একটি জিনিসের মূল্য 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। জিনিসটির বর্তমান মূল্য 162 টাকা। বর্তমান মূল্যকে আমরা পি দ্বারা সূচিত করি, এবং যে শতাংশ হারে, মানে যে শতাংশ হারে হ্রাসপ্রাপ্ত হয় বা বৃদ্ধি হয় তাকে আমরা আর দ্বারা সূচিত করি। ঠিক আছে? তাহলে যে হারে বাড়ছে বা যে হারে কমছে সেটা হচ্ছে আর, এবং এই আর এর মান দিয়ে দিয়েছে 10%। বর্তমান মূল্য 162 টাকা, সময় এখানে 2 বছর। তা 2 বছর পূর্বে, এইটা সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ, পূর্বে। তো 2 বছর পূর্বে জিনিসটির দাম কত ছিল তা নির্ণয় করো। তো বন্ধুরা, এই ধরনের প্রশ্ন আমি আগেও করিয়েছি। এখানে আমি বলে দিয়েছিলাম এই ধরনের অঙ্ক কিন্তু দুটো সূত্রের মাধ্যমে হয়ে যায়। একটা সূত্র হচ্ছে পূর্বে বার করার জন্য, আর একটা সূত্র হচ্ছে পরের তথ্য বার করার জন্য। তো আমরা সূত্রটা এখানে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই লিখে নিও। তাহলে টি বছর পরের তথ্য, মানে ভবিষ্যতে, হ্যাঁ, টি বছর পরের তথ্য, তার জন্য সূত্রটা হচ্ছে এটি ইকুয়ালস টু পি, উপরে হবে 100 প্লাস বা মাইনাস আর বাই 100 হোল টু দেওয়ার টি। এটা হচ্ছে টি বছর পরের তথ্য, অর্থাৎ ভবিষ্যতের তথ্য। তো এটি মানে হচ্ছে এ টি, অর্থাৎ তথ্যটা টি বছর পরে কত হবে। তো এটাকে তুমি শুধুমাত্র এ লিখলেও
লিখতে পারো, ঠিক আছে? আমি এইভাবে লিখেছি এটি। এবার পি মানে হচ্ছে বর্তমান তথ্য, ঠিক আছে? পিটা কি? পিটা হচ্ছে বর্তমান তথ্য। এবার তথ্য মানে কি? সে তথ্য অঙ্কতে টাকা হিসেবেও হতে পারে, সেটা জনসংখ্যা হতে পারে, ঠিক আছে? এই রকম কিছু। তো এখানে হচ্ছে মূল্যর ব্যাপারে বলছে, সুতরাং এইখানে পিটা হচ্ছে বর্তমান মূল্য। তো আমি এখানে লিখছি বর্তমান তথ্য, কারণ তথ্যটা মূল্য হিসাবেও দিতে পারে, অথবা জনসংখ্যা হতে পারে, ইলেকট্রিক বিল হতে পারে, এরকম কিছু। আচ্ছা, এখানে প্লাস আর মাইনাস ব্যবহার করেছি। তো একটা অঙ্কতে তোমরা একই সাথে প্লাস মাইনাস ব্যবহার করবে না, যখন দেখবে ওখানে বৃদ্ধি হচ্ছে, যেমন এখানে বলে দিয়েছে জিনিসের মূল্য কমে যাচ্ছে, তাহলে কমের ক্ষেত্রে এখানে মাইনাস ব্যবহার করব। আর যদি বলতো বেশি হচ্ছে, বাড়ছে, তাহলে সেখানে আমরা প্লাস ব্যবহার করতাম। আর টিটা হচ্ছে এখানে সময়, আর অবশ্যই সেই সময়টা হচ্ছে বছরে, ঠিক আছে? তাহলে টি বছর পরে তথ্য এটি ইকুয়ালস টু পি ইন্টু 100 প্লাস বা মাইনাস আর ডিভাইডেড বাই 100 হোল টু টি। আর টি বছর পূর্বের তথ্য মানে অতীতের তথ্য, পূর্বের তথ্য, তার সূত্র হচ্ছে এটি ইকুয়ালস টু পি, উপরে লিখবে 100, নিচে লিখবে 100 প্লাস বা মাইনাস আর হোল টু দি পাওয়ার টি। এখানে দেখতে পাচ্ছ যখন আমরা পরের তথ্য বার করছি তখন 100 প্লাস মাইনাস আরটা উপরে, 100টা নিচে। আর পূর্বের তথ্য হলে এটা উল্টে যাচ্ছে, 100টা উপরে, নিচে 100, তারপর প্লাস মাইনাস আর হোল টু দি পাওয়ার টি। তো এখানে আমাদের পূর্বে বার করতে বলেছে, অর্থাৎ আমরা এই সূত্রটাই ফেলব, ঠিক আছে? এবার আমরা এখানে লিখব সমহার, এখানে হ্রাস পাচ্ছে, ঠিক আছে? তাই আমরা লিখবো সমহার হ্রাসের ক্ষেত্রে টি বছর পূর্বের মূল্য হবে এটি, এটা তোমরা ব্র্যাকেটেও রাখতে পারো, এটি ইকুয়ালস টু পি ইন্টু উপরে 100, নিচে হবে 100 মাইনাস আর, এখানে লিখেই দিয়েছি সমহার হ্রাসের ক্ষেত্রে মানে কমছে, তাই এখানে সরাসরি আমরা মাইনাস সূত্রটা মাইনাস ব্যবহার করেছি, হোল টু দ্য টি। এবার এখানে আমরা লিখে দেব পিটা কি? পিটা হচ্ছে বর্তমান মূল্য, খুব সহজ একটা অঙ্ক। বর্তমান মূল্য 162 টাকা, আরটা হচ্ছে এখানে 10%, আর টিটা হচ্ছে এখানে 2 বছর। এবার বন্ধুরা আমরা এখানে মানটা বসিয়ে দেবো আর ক্যালকুলেশন করবো। তাহলে পি হচ্ছে 162 ইন্টু উপরে 100, নিচে আসছে 100 মাইনাস 10 হোল টু দি পাওয়ার 2, এত টাকা। তাহলে 162 ইন্টু উপরে 100, নিচে আসছে 90 হোল স্কোয়ার। তাহলে 162 ইন্টু 100/90, এখানে একটা জিরো ক্যান্সেল হয়ে গেল, তাহলে 10/9 থাকছে না, 10/9 এর হোল স্কোয়ার। তো 10/9 এর হোল স্কোয়ার মানে 10/9 ইন্টু 10/9। এবার বন্ধুরা আমরা এখানে কাটাকুটি করব, 9 দিয়ে কাটো, 9 1 9, 7 2 8 টং 72, আবার 9 দিয়ে, 9 দুগুণে 18, অর্থাৎ 2 গুণ 10 গুণ 10, এত টাকা। 10 গুণ 10 100 হয়, 100 ইন্টু 2 মানে 200, তাহলে 200 টাকা। তার মানে কি, বর্তমান মূল্য যদি 162 টাকা হয়, তাহলে 2 বছর পূর্বে মূল্যটি কত ছিল, জিনিসটার মূল্য কত ছিল? 200 টাকা। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের অঙ্ক 4-3, অঙ্কটা অত্যন্ত সহজ একটি অঙ্ক, কারণ এই অঙ্কের মধ্যে বেশি কিছু নেই, কোনো কিছু এখানে খুব বেশি বুদ্ধির কিছু নেই অঙ্কটার মধ্যে। বলেই দিয়েছি এবিসির মূলধন অনুপাত 10:12:15। মূলধন অনুপাতের অর্থ হচ্ছে এ যদি ব্যবসায় 10 টাকা নিয়োগ করে, তাহলে বি নিয়োগ করবে 12 টাকা, আর সি নিয়োগ করবে 15 টাকা। এবার বছর শেষে 7,400 টাকা লাভ হয়েছে, তাহলে এ কত পাবে? তো আমরা এটা সবসময় জানি যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদারগণ বা যারা ব্যবসায়ী তারা যে অনুপাতে টাকা নিয়োজিত করে, সেই অনুপাতেই তারা টাকা ভাগ করে নেয়, ঠিক আছে? তাহলে এখানে মোট কত টাকা তারা নিয়োজিত করেছে? 10 টাকা প্লাস 12 টাকা প্লাস 15 টাকা, অর্থাৎ 37 টাকা। তো 37 টাকার মধ্যে এ কত টাকা নিয়োজিত করেছে? 10 টাকা। এবার এটাকে আমরা লাভের হিসাবে ভাববো। লাভের হিসাবে কিভাবে ভাববো? যে যদি 37 টাকা লাভ হয়, তাহলে এ সেখান থেকে পাচ্ছে ক টাকা? 10 টাকা। তাহলে মোট লাভ হয়েছে 7,400 টাকা। তাহলে সেখান থেকে কত পাবে? 37 টাকার মধ্যে এ পাচ্ছে 10 টাকা, ঠিক আছে? 37 টাকার মধ্যে পাচ্ছে এ 10 টাকা, তাহলে 7,400 টাকার মধ্যে কত পাবে? তাহলে খুব সহজ, আমরা গুণ করে দেবো। তাহলে লিখবো এ এর লভ্যাংশ সমান সমান
এর ভাগটা হচ্ছে 10 আর আনুপাতিক সমষ্টি লিখবো 10 প্লাস 12 প্লাস 15। এবার এত টাকার মধ্যে অর্থাৎ 37 টাকার মধ্যে এ পাচ্ছে 10 টাকা, তাহলে 7,400 টাকার মধ্যে কত পাবে? খুব সহজ একটা অঙ্ক। এবার বন্ধুরা এখানে কাটাকুটি করলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 10 বাই 37 ইন্টু 74, দুটো জিরো, এত টাকা। এবার 37 দুগুণে কত হয়? 74 হয়। তাহলে 200 ইন্টু 10 অর্থাৎ 2000 টাকা। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে 7,400 টাকার মধ্যে এর লভ্যাংশ কত? 2000 টাকা। খুবই সহজ একটা অঙ্ক। বন্ধুরা পরের অঙ্ক 4 দাগের 4 অঙ্কে বলা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ারের সাথে ব্যস্তভেদে পরিবর্তিত হচ্ছে ও ওয়াই যদি 5 হয় এক্স তখন 1/25। তাহলে ওয়াই 4 হলে এক্স এর মান কত? তো খুব সহজ অঙ্ক। এই ধরনের অঙ্কর ক্ষেত্রে তোমাদের বন্ধুরা কি করতে হয় জানো তো? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবার প্রথমে আমাদের ভেদ ধ্রুবকটার মান বার করতে হয়। ভেদ ধ্রুবক মান বেরিয়ে যাওয়ার পর আমরা এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা কি হচ্ছে সেটা লিখব এবং তারপর সেই সম্পর্কে আমরা এই ওয়াই এর মানটা বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব এক্স এর মানটা। ঠিক আছে? দেখো কিভাবে করছি। তাহলে সর্বপ্রথমে ভেদ সম্পর্কটাকে লিখব। তাহলে সম্পর্কে কি আছে? এক্স ভেদ 1/y স্কোয়ার। এবার বন্ধুরা এখানে আমরা এই ভেদ চিহ্নটা তুলতে গেলে আমাদের কি করতে হয়? ডান দিকের রাশিটার সাথে একটা ভেদ ধ্রুবক গুণ করতে হয়। সেই ভেদ ধ্রুবকটাকে আমি এখানে কে দিয়ে গুণ করছি, মানে ধরে নিচ্ছি কে। তাহলে কে ইন্টু 1/y স্কোয়ার। এখানে লিখে দেবো, অবশ্যই এটা লিখবো যে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে? এরপর আমরা এই কে কত হচ্ছে সেটা লিখবো। তাহলে কে ইকুয়ালস টু ওয়াই স্কোয়ারটা নিচে আছে আর এক্সটা বাঁদিকে উপরে আছে, তার মানে এখানে আর গুণ হবে। একটা সংখ্যা সমীকরণের ডান দিকে যদি নিচে থাকে আর একটা সংখ্যা যদি সমীকরণের অপর দিকে যদি উপরে থাকে তাহলে তাদের মধ্যে আর গুণ হবে। ঠিক আছে? তো এটা উপরে আছে, এটা নিচে আছে, তাহলে এক্স আর ওয়াই স্কোয়ারের মধ্যে গুণ হবে। তাহলে কত হবে? এক্স ওয়াই স্কোয়ার হবে। আর কে এর সাথে এক কে তো আমরা গুণ করলাম, তাহলে কি পেলাম? কে পেলাম। তাহলে কে এর মানটা আমরা কি পেলাম? এক্স বাই ওয়াই স্কোয়ার। এবার বন্ধুরা এই কে এর মানটা আমরা বার করব কি করে? এই ওয়াই এর মান 5 আর এক্স এর মান 1/25 এর সাহায্যে। তাহলে ওয়াই এর মান 5 কখন? যখন এক্স ইকুয়ালস টু 1/25। ঠিক আছে? তাহলে এখানে আমরা বসিয়ে দেবো। এখন এক্স ইকুয়ালস টু 1/25, তাহলে এক্স ইকুয়ালস টু 1/25 এবং y ইকুয়ালস টু 5 হলে তাহলে আমরা কি লিখবো? k ইকুয়ালস টু 1/25 ইন্টু 5 স্কোয়ার। দেখো x এর জায়গায় বসিয়ে দিলাম 1/25 আর y এর জায়গায় বসিয়ে দিলাম 5। এবার y স্কোয়ার আছে অর্থাৎ 5 স্কোয়ার। এবার 5 স্কোয়ার মানে তো 25 হয়। তাহলে 25 এর সাথে 25 কেটে গেল, তাহলে কত হলো? 1। k এর মানটা 1। এবার আমরা এই সমীকরণটাতে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে x ইকুয়ালস টু k ইন্টু 1/y স্কোয়ার, এই জায়গাটায় k এর মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা পেয়ে যাবো x আর y এর মধ্যে সম্পর্ক। অতএব x ও y এর মধ্যে সম্পর্কটি হলো x ইকুয়ালস টু কে এর মান 1, তাহলে 1 ইন্টু 1/y স্কোয়ার, অর্থাৎ x ইকুয়ালস টু 1 এর সাথে এই সংখ্যাকে গুণ করলে আমরা এটাই পাবো 1/y স্কোয়ার। এখন বন্ধুরা আমরা কি করব? এই সম্পর্কে y এর মান 4 বসিয়ে দেবো। তোমাদের আমি যেমনটা বলেছিলাম কি করতে হবে? সবার প্রথমে ভেদ সম্পর্ক থেকে আমাদের ধ্রুবকের মান বার করতে হবে। তো সেই ধ্রুবকের মান আমরা এখানে পেলাম 1। তারপর এই ধ্রুবকের মানটা আমরা বসিয়ে দেবো এই জায়গায়। ঠিক আছে? তাহলে আমরা এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা পেয়ে যাব এবং সেই সম্পর্ক পাওয়ার পর, অর্থাৎ এই যে সম্পর্কটা পেলাম, এই সম্পর্ক পাওয়ার পর আমরা ওয়াই এর জায়গায় যে মানটা দিয়ে দিচ্ছে সেটা বসিয়ে দেবো আর এক্স এর মানটা বার করে নেবো। তাহলে এবার সেটাই করবো আমরা। এবার লিখবো এখন y ইকুয়ালস টু 4 হলে x ইকুয়ালস টু তাহলে কত হবে? 1/4 স্কোয়ার, অর্থাৎ 1/60। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম x এর মান কত? 1/60। বন্ধুরা এই অঙ্কটা তোমাদের আমি আরেকটু সহজ পদ্ধতিতে করিয়ে দেখাতে পারি। ঠিক আছে? তো তার জন্য তোমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে। দেখো এটা হচ্ছে ব্যস্তভেদ সম্পর্ক। তো বন্ধুরা একটা জিনিস সবসময় মনে রাখবে, দুটো রাশির মধ্যে যদি ব্যস্তভেদ সম্পর্ক হয় অর্থাৎ এই রকম যদি সম্পর্ক হয় তাহলে এর অর্থ হলো
এ আর বি এর গুণফলটা ধ্রুবক। এ আর বি এর গুণফলটা ধ্রুবক। ধ্রুবকের অর্থ হলো এর মান বি এর মান পরিবর্তন হলেও তাদের গুণফলের মান পরিবর্তন হবে না, কারণ গুণফলটা ধ্রুবক। ধ্রুবক মানে যার মান সবসময় স্থির, কোনো কারণেই যার মান পরিবর্তন হয় না। তাহলে এর মান যদি আমি পরিবর্তন করি, বি এর মান পরিবর্তন হবে এবং সেটা ব্যস্তভেদে পরিবর্তিত হবে। অর্থাৎ এর মান যদি আমি বাড়াই, বি এর মান, এর মান যদি বাড়াই, বি এর মান কমবে। আবার এর মান যদি কমাই, বি এর মান বাড়বে। কিন্তু তাদের গুণফলের মান কিন্তু কখনোই পরিবর্তন হবে না। আর এই সম্পর্কটাই একটু অন্যরকম হবে যখন সরল ভেদ হবে। অর্থাৎ এ আর বি এর মধ্যে সরল ভেদের অর্থ হলো এ আর বি এর ভাগফলটা ধ্রুবক হবে। ভাগফলটা ধ্রুবক হবে। এই দুটো জিনিস মনে থাকলে আমরা এই অঙ্কটা খুব সহজেই কিন্তু করে নিতে পারবো। এবার যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এক্স এটা একটা রাশি আর ওয়াই স্কোয়ার এটা একটা রাশি, তাই তো? যেমন এখানে এ আর বি। তো এই দুটো রাশির মধ্যে কি সম্পর্ক? ব্যস্তভেদ সম্পর্ক। তো যদি ব্যস্তভেদ সম্পর্ক হয় তাহলে তার অর্থ হলো এক্স আর ওয়াই স্কোয়ার এই দুটোর গুণফলটা কি হবে? এই দুটোর গুণফলটা হবে ধ্রুবক। এবার বন্ধুরা, আমি যেমনটা তোমাদের বললাম যে এক্স এর মান পরিবর্তন করলে ওয়াই স্কোয়ারের মান, কেন এক্স আর ওয়াই স্কোয়ার হচ্ছে দুটো রাশি, তাহলে এই দুটো রাশির মধ্যে যদি ব্যস্তভেদ সম্পর্ক হয় তাহলে তার অর্থ হলো এই দুটো রাশির গুণফলটা ধ্রুবক হবে। এর অর্থ হলো এক্স এর মান পরিবর্তন করলে ওয়াই স্কোয়ারের মান পরিবর্তন হবে, কিন্তু তাদের গুণফল পরিবর্তন হবে না। এবার মনে করো যে এক্স এর মান পরিবর্তন হয়ে এক্স ওয়ান হয়ে গেছে, তাহলে এক্স এর মান যখন এক্স ওয়ান তখন ওয়াই এর মানও পরিবর্তন হয়ে, মানে ওয়াই স্কোয়ারের মান পরিবর্তন হয়ে সেটা ওয়াই ওয়ান স্কোয়ার হবে। আর যখন x এর মান পরিবর্তন হয়ে যখন x2 হবে, তখন y স্কোয়ারের মান পরিবর্তন হয়ে কত হবে? y2 স্কোয়ার হবে। তাহলে বন্ধুরা, এই x1 আর y1 স্কোয়ারের গুণফল তো কখনো পরিবর্তন হবে না, তাই না? এটার গুণফল তো কখনো পরিবর্তন হবে না, গুণফলটা ধ্রুবক হবে। একইভাবে যখন x এর মান x2 হবে তখন y স্কোয়ারের মান y2 স্কোয়ার হবে। তাহলে তাদের গুণফল সেটাও তো কখনো পরিবর্তন হবে না। তাই আমরা এই দুটোকে কি লিখতে পারি? এই দুটোকে আমরা সমান লিখতে পারি। কারণ x1 যখন x এর মান যখন x1 তখন y এর মান y1 স্কোয়ারের মান, মানে y এর মান y1 স্কোয়ার, এই যে y স্কোয়ারের মান y1 স্কোয়ার। যখন x এর মান x2 তখন y স্কোয়ারের মান y2 স্কোয়ার। কিন্তু এদের গুণফল কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাই আমরা এই দুটোকে কি লিখতে পারি? সমান সমান করে লিখতে পারি। এবার আমাদের বার করতে কি বলেছে? x এর মান বার করতে বলেছে। কখন? যখন y এর মান 4। তো x1 মানে আমাকে এইটা ধরতে হবে, ঠিক আছে? আর y1 মানে এইটা ধরতে হবে, কারণ x এর মান যখন এইটা, y এর মান তখন এইটা। তার মানে x এর মান যখন এইটা, অর্থাৎ এটাকে আমরা x1 ধরে নিই, এটাকে y মানে y1 ধরে নিই, ঠিক আছে? তাহলে x1 এর মান কত? 1/25। আর y1 কত? y1 হচ্ছে 5, তাহলে 5 এর স্কোয়ার ইকুয়ালস টু x এর মান আমাকে বার করতে হবে, ঠিক আছে? আর y এর মান কত? 4, তাহলে 4 স্কোয়ার। এখানে 25 আর এখানে 25 কেটে গেল, তাহলে এইদিকে কত হলো? 1, আর এদিকে কত হলো? x2 ইন্টু 4 4 16। এবার বন্ধুরা 16টা যদি এই পাশে নিয়ে চলে আসো তাহলে তো ভাগ হয়ে যাবে। তাহলে 1/16 ইকুয়ালস টু x2 মানেই হচ্ছে x এর মান, কিন্তু ঠিক আছে? এটা হচ্ছে x এর দ্বিতীয় মান। দ্বিতীয় মান মানে একবার পরিবর্তন করা হয়েছিল তখন x এর মান 1/25, আর একবার y এর মান পরিবর্তন করা হচ্ছে, তাহলে তখন তো x এর মান পরিবর্তন হয়ে যাবে। তো সেই পরিবর্তনটাকে আমরা বলবো দ্বিতীয় পরিবর্তন। তো যখন y এর মান 5 তখন x এর মান 1/25, অর্থাৎ এটা y1 এটা x1। এবার যখন y এর মান 4 অর্থাৎ এটা হচ্ছে y2, তাহলে x এর মানটা হবে x2। তাহলে এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? এইভাবেও কিন্তু পরীক্ষায় অঙ্কটা তোমরা করতে পারো, ঠিক আছে? এটা খুব শর্টকাট পদ্ধতি, খুব ভালো একটা পদ্ধতি। বন্ধুরা, পরের অঙ্ক 4-5 অঙ্কে বলা হচ্ছে যে b মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে দেখো যে 2b ইকুয়ালস টু a প্লাস সি। তো বন্ধুরা, এটা সবসময় জেনে রাখবে যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় তখনই সমান হয় যখন যখন নিরূপক নিরূপকের মান যখন 0 হয়। এখন বন্ধুরা, আমাদের জানতে হবে নিরূপকটা কি, ঠিক আছে? নিরূপক কি, কোনো দ্বিঘাত সমীকরণের নিরূপক বলতে কি বোঝায়? তো সেটার জন্য তোমাদের সবার প্রথমে জানতে হবে যেখানে এক্স স্কোয়ারের সহগ কি, এক্স এর সহগ কি, এক্স বর্জিত পদ কি, এইগুলো। তো সেগুলো আমি এখানে লিখে নিই, তারপর তোমাদের ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি নিরূপকটা কি। তাহলে সর্বপ্রথমে লিখবো যে এই দ্বিঘাত সমীকরণটা দেখতে পাচ্ছি, এই দ্বিঘাত সমীকরণের এক্স স্কোয়ারের সহগ, তাহলে লিখবো এক্স স্কোয়ারের সহগ। তো এক্স স্কোয়ারের সহগকে আমরা আলাদা করে
এ বলেও চিনতে পারি, হ্যাঁ, ক্যাপিটাল এ। এখানে আমরা ক্যাপিটাল এ ব্যবহার করছি কারণ এখানে আমাদের আগে থেকে কিন্তু একটা স্মল এ এখানে অঙ্কতে দিয়ে দিয়েছে, তাই স্মল এ আমরা ব্যবহার করব না। তাহলে এ ইকুয়ালস টু আমরা এ দ্বারা কি সূচিত করছি? এ দ্বারা সূচিত করছি আমরা ঠিক আছে, ইকুয়ালস টু দিলে অসুবিধা নেই। এ দ্বারা সূচিত করছি আমরা এক্স এর সহগ। এবার বন্ধুরা দেখো তো এই সমীকরণে এক্স এর সহগ কত? এক্স স্কোয়ারের সহগ কত? তো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে বি মাইনাস সি। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে বি মাইনাস সি, এর অর্থ হচ্ছে এক্স স্কোয়ারের পাশে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে কত সেটা? বি মাইনাস সি। বি, ক্যাপিটাল এ বি লিখবো। বি মানে হচ্ছে এক্স এর সহগ। তাহলে এক্স এর সহগ কি? এক্স এর সহগ দেখো, এক্স এর পাশে কত হচ্ছে? সি মাইনাস এ। সি মাইনাস এ। আর সি, ক্যাপিটাল এ সি লিখছি। এটা হচ্ছে এক্স বর্জিত পদ। এক্স বর্জিত পদ। এক্স বর্জিত পদ মানে দ্বিঘাত সমীকরণে কোন পদটাতে এক্স নেই? আমরা দেখতেই পাচ্ছি এই পদটাতে কোনো এক্স নেই, তাহলে এটা হচ্ছে এক্স বর্জিত পদ অর্থাৎ সি। এবার বন্ধুরা নিয়ামক বা নিরূপক, নিরূপক বা নিয়ামক, এটাকে আমরা এই রাশিটা দ্বারা সূচিত করব, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। তো এই নিরূপকের মানটা আমরা বার করব। বার করার পর তারপর আমরা শূন্যর সাথে সমান করে দেবো, ঠিক আছে? তো আমরা এখানে সরাসরি এখানে লিখতে পারি, এখনই লিখতে পারি যে দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি অর্থাৎ নিরূপকের মান যখন শূন্য হবে। এবার বন্ধুরা আমরা এখানে বি এ সি সবই তো বার করে নিয়েছি, এবার এখানে বসিয়ে দাও, ঠিক আছে? বি এর মান কত? সি মাইনাস এ। তাহলে এখানে লিখবো সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান এখানে কত? বি মাইনাস সি। তাহলে লিখবো বি মাইনাস সি ইন্টু সি এর মান কি লিখবো? এ মাইনাস বি। এ মাইনাস বি ইকুয়ালস টু জিরো। এবার বন্ধুরা এখানে কিন্তু আমাদের একটু বুদ্ধি করে অঙ্কটা করতে হবে। দেখো সি মাইনাস এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি? মাইনাস সি মাইনাস এ, এইটার হোল স্কোয়ার। কেন লিখতে পারি? দেখো এটা লিখতে পারি, কেন লিখতে পারি দেখো। যেমন দেখো তোমাকে যদি বলে 2 এর স্কোয়ার কত হয়, তাহলে তুমি বলবে 4। কিন্তু এই 2 এর স্কোয়ার যদি 4 হয় তাহলে কিন্তু মাইনাস 2 এর হোল স্কোয়ারও কিন্তু 4 হয়। তোমরা করে দেখতে পারো, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু 2, 4 পাচ্ছি। কিন্তু মাইনাস 2 এর হোল স্কোয়ার মানে মাইনাস 2 ইন্টু মাইনাস 2, সেটা কত হয়? মাইনাস প্লাস হয়ে গেল, 2 দুগুণে 4। অর্থাৎ কোনো সংখ্যার বর্গ যদি যা পাই সেই সংখ্যাটার ঋণাত্মক নিয়ে তার বর্গ করলেও আমি একই জিনিস পাবো। তাহলে এখানে সংখ্যাটা হচ্ছে সি মাইনাস এ। তো সি মাইনাস এর বর্গ করলে যা মান পাবো মাইনাস সি মাইনাস এ তার বর্গ করলে একই মান পাবো। এটা লেখা যায়। এবার বন্ধুরা কেন এটাকে লিখলাম আমি এবার তোমাদের এটাকে বোঝাচ্ছি। পরের স্টেপটা করলেই বুঝতে পারবে তোমরা। আর দুটো স্টেপ করি তোমরা বুঝতে পেরে যাবে। দেখো এবার আমরা এই ব্র্যাকেটটা তুলে দিই। ব্র্যাকেট তুলে দিলে কি হবে? সিটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। কারণ আমি এটা অনেকবার তোমাদের আগের ভিডিওগুলোতে বুঝিয়েছি যে ব্র্যাকেট থেকে যখন সংখ্যা বাইরে বার করব তখন কিন্তু যদি মাইনাস থাকে তাহলে চিহ্ন পাল্টে যাবে। তাহলে এটা মাইনাসে আছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস। আর সিটা আছে মাইনাসে, মানে এখানে প্লাস আছে, মাইনাসে থাকার জন্য মাইনাস হয়ে যাবে। তাহলে এটার হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস ফোর ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু জিরো। এইবার বন্ধুরা এই এ মাইনাস সি এর জায়গায় কি আমি এটা লিখতে পারি? দেখো বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি। খুব ভালো করে তোমাদের কিন্তু এটা দেখতে হবে যে হ্যাঁ লেখা যায়। দেখো লেখা যায়। কেন লেখা যায় দেখো, তোমরা যদি এই দুটোকে যোগ করে নাও তাহলে যোগ করলে কি পাচ্ছি দেখো, বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি। আমি ব্র্যাকেটটা তুলে দিলাম, যোগ করতে গেলে ব্র্যাকেটটা তুলতে হবে। এবার মাইনাস বি আর মাইনাস প্লাস বি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? এ মাইনাস সি। তাহলে এখানে তো এ মাইনাস সি আছে তাই না? তাই এ মাইনাস সি। এই জন্যই আমি কিন্তু এইখানে একটা মাইনাস নিয়ে তারপর ব্র্যাকেট থেকে বাইরে বার করে আমরা ওটাকে এ মাইনাস সি করলাম। সি মাইনাস এর হোল স্কোয়ারের অর্থ এ মাইনাস সি হোল স্কোয়ার, অর্থাৎ সি মাইনাস এ হোল স্কোয়ার আর এ মাইনাস সি হোল স্কোয়ার কিন্তু একই জিনিস। তাই আমাদের এখানে এ মাইনাস সিটা লাগবে, কারণ এই দুটোকে বিয়োগ করলে আমরা এ মাইনাস সি পাবো, সি মাইনাস এ পাবো না। এই কারণে সি মাইনাস এ হোল স্কোয়ারকে এ মাইনাস সি হোল স্কোয়ার লিখলাম। এবার এইটা লেখার ফলে কি সুবিধা হলো দেখো, এইটার কথা ভেবে নাও এক্স আর এইটা ভাবো ওয়াই। তাহলে এখানে কি আছে? তাহলে এখানে কি আছে? এক্স প্লাস ওয়াই আছে। তার কি আছে? তার আবার হোল স্কোয়ার আছে।
-4, এটা কি এক্স, আর এটা কি ওয়াই। এবার বন্ধুরা এটা একটা সূত্র পড়ে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার -4xy, এটার সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এটা মনে রাখবে বন্ধুরা, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার -4xy ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স কত, এক্স এর কাজ কে করছে, বি মাইনাস সি, তাহলে লিখবো বি মাইনাস সি, মাইনাস ওয়াই এর কাজ কে করছে, এ মাইনাস বি, তাহলে লিখবো এ মাইনাস বি, এটা পুরোটা কি হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, শূন্য। এবার বন্ধুরা কোনো রাশির বর্গ যদি শূন্য হয় তাহলে সেই রাশিটাই শূন্য হয়ে যায়, এই কারণে আমরা লিখবো বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস টু শূন্য। এবার আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, বি মাইনাস সি, এবার ব্র্যাকেট তুললে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এখানে, তাহলে হবে মাইনাস এ প্লাস বি ইকুয়ালস টু শূন্য। এবার বি আর বি কত হলো, যোগ করলে 2b হবে, আর এ আর সি আমরা ডান দিকে নিয়ে চলে যাই তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে বন্ধুরা এটা প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে? একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের, ঠিক আছে? কারণ এটা একটু জটিল, তাই প্র্যাকটিস করলেই তবেই তোমরা অঙ্কটা করতে পারবে। বন্ধুরা পরের প্রশ্ন 4 এর দাগের 6, প্রশ্নে বলা হচ্ছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে। তার মানে এখানে দুটো বৃত্তের কথা বলা হয়েছে এবং সেই দুটো বৃত্তেরই ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার এবং তারা পরস্পর ছেদ করছে, ঠিক আছে? এবার বলছে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। খুব ভালো একটা প্রশ্ন। দেখো এখানে আমরা দুটো সমান দৈর্ঘ্যের মানে সমান ব্যাসার্ধের দুটো বৃত্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই প্রথম বৃত্তর কেন্দ্র এটা হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে এ, আর দ্বিতীয় বৃত্তের কেন্দ্রটা ধরে নাও বি। এবং এই এ বিন্দু থেকে এই যে বৃত্তটা দেখতে পাচ্ছি, এই যে বিন্দুটা দেখতে পাচ্ছি, এই বিন্দু পর্যন্ত এটা হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ, তাই না? এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা বলি ব্যাসার্ধ। তাহলে এই বিন্দুটা আমি এখানে ধরে নিচ্ছি, ধরে নাও সি বিন্দু। তাহলে এ থেকে সি এটা কি ব্যাসার্ধ, এ থেকে সি এটা হচ্ছে ব্যাসার্ধ, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। এবং সাথে সাথে আমি যদি এই বিন্দুটা যদি যুক্ত করি, এটা ধরে নাও ডি, আর এই বিন্দুটা ধরে নাও ই। এবার এখানে বলছে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। সাধারণ জ্যা মানে এই ডি থেকে ই যদি আমরা যুক্ত করি তাহলে আমরা একটা সাধারণ জ্যা পাবো। তাহলে ডি থেকে ই যুক্ত করলে যে রেখাটা পাচ্ছি এটা হলো দুটো বৃত্তেরই জ্যা। দেখো এই বৃত্তেরও হচ্ছে এটা একটা জ্যা, আর এই বৃত্তেরও এটা হচ্ছে একটা জ্যা। এখন এই জ্যাটার দৈর্ঘ্য বলেছে 12 সেন্টিমিটার, অর্থাৎ ডিই ডিই এখানে বলে দিয়েছে 12 সেন্টিমিটার। আর এ থেকে ডি যদি আমি যুক্ত করি, এ থেকে ডি যদি যুক্ত করি তাহলে এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, সেটা হচ্ছে কত, 10 সেন্টিমিটার। এবার বন্ধুরা যখন দুটো বৃত্ত, তোমরা এটা মনে রাখবে, যখন দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করে যেমনটা ছবিতে দেখতে পাচ্ছ, সেটা সমান দৈর্ঘ্যের বৃত্ত হতে পারে বা অসমান ব্যাসার্ধের বৃত্তও হতে পারে, আলাদা দুটো বৃত্ত হতে পারে, সমান দুটো বৃত্তও হতে পারে। তো বৃত্ত দুটো যদি পরস্পর ছেদ করে তাহলে তাদের যে সাধারণ জ্যা হবে সেই জ্যাটা আর কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখা, যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এবি, তো এই কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখা এবং সাধারণ জ্যা পরস্পরকে পরস্পর তারা লম্ব হয়, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হয়, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতে হবে। এবার এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এবার তোমাদের পাঠ্য বইয়ে যে একটা উপপাদ্য আছে সেই উপপাদ্য অনুযায়ী আমরা এখানে বলতে পারি যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই বাহুটা, এটা আমি নাম দিয়ে দিচ্ছি ধরো এফ, তাহলে এই বাহুটা ডিএফ আর এফই এই দুটো বাহু সমান হবে, অর্থাৎ এফটা হচ্ছে মধ্যবিন্দু হবে, ঠিক আছে? এটা তোমাদের 32 নম্বর উপপাদ্য, সম্ভবত 32 হবে বা বইতে 33ও হতে পারে, তোমরা একটু বই চেক করে নিও, ঠিক আছে? 32 বা 33 নম্বর উপপাদ্য অনুযায়ী এটাই বলা হয়েছে যে কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে ওই জ্যার উপর যদি লম্ব অঙ্কন করা যায় তাহলে সেই লম্বটা জ্যাটাকে সমান দুভাগে ভাগ করবে। তাহলে এখানে আমরা জানি যেহেতু এটা একটা সাধারণ জ্যা আর এবি হচ্ছে বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয় সংযোজক রেখা, তাহলে এই এফ বিন্দুতে যে কোণটা হবে সেই কোণটার মান 90 ডিগ্রি, এদিকেও 90, এদিকেও 90, এদিকেও 90, এদিকেও 90 ডিগ্রি। এবার এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে 32 নম্বর উপপাদ্য বলছে তাহলে ডিএফ আর এফই দুটো সমান হবে।
এবার তাহলে এই টোটালটা অর্থাৎ এই ডিইটার দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার। তার মানে একটা অংশ কত হবে? 6 সেন্টিমিটার করে হবে। এইটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজটা হলো কি? সমকোণী ত্রিভুজ। এবার বন্ধুরা এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে 10, 6 তাহলে A থেকে F পর্যন্ত এই বাহুটা কত বেরোবে? 8 বেরোবে। A থেকে F পর্যন্ত এই বাহুটা 8 বেরোবে। কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? 3:4:5 এই অনুপাতে বাহুগুলো হয়। ঠিক আছে? তাহলে 3 এর দ্বিগুণ করো 6, 4 এর দ্বিগুণ করো 8 আর 5 এর দ্বিগুণ করো 10। তাহলে 10 টা কি? এখানে দেখতে পাচ্ছি 10 আছে। 8 টা আমরা বলছি এটা কেন 8? তার কারণ দেখো 6:8:10। 10 টা পেলাম, 6 টা পেলাম। তাহলে অবশ্যই তৃতীয় বাহুটা 8 হবে। তাহলে A থেকে F পর্যন্ত 8। তাহলে F থেকে B পর্যন্তও তো 8 হবে। কারণ দুটো বৃত্ত তো একই ব্যাসার্ধের বৃত্ত, তাই না? এই বৃত্তটার ব্যাসার্ধ যা, এই বৃত্তটার ব্যাসার্ধও তাই। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধের এই বৃত্তের ক্ষেত্রে যদি আমরা AF 8 পাই, তাহলে এই বৃত্তের ক্ষেত্রেও BF এর দৈর্ঘ্য 8 হবে। তাহলে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব কত হলো? 8 + 8 অর্থাৎ 16 সেন্টিমিটার। তাহলে উত্তরটা হবে 16 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এবার আমরা এটাকে লিখে করি। খুব সহজ প্রশ্ন, কিন্তু তোমাদের এখানে কিন্তু অনেকগুলো আমাদের জ্যামিতির সাহায্য নিতে হচ্ছে। তাহলে এখানে লিখব, যেহেতু ডিই হলো সাধারণ জ্যা এবং এবি হলো বৃত্ত দুটির কেন্দ্র দুটির সংযোজক রেখা, অতএব AF লম্ব ডিই বা BF লম্ব ডিই। এবার এটা যদি লম্ব হয়, এবার আমরা লিখব, আমরা জানি জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে কোনো লম্ব অঙ্কন করা হলে তা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে কি হবে? অতএব এফ ডিই এর মধ্যবিন্দু, যেমনটা তোমাদের বললাম যে যেহেতু ডিইর উপর এএফ হচ্ছে লম্ব, এর উপর দাঁড়িয়ে আছে, তার মানে এটা 90 ডিগ্রি। তার মানে হচ্ছে এফটা হচ্ছে মধ্যবিন্দু হবে। ঠিক আছে? 32 সম্ভবত এফটা হচ্ছে মধ্যবিন্দু হবে। তাহলে তার অর্থ কি? তার অর্থ হচ্ছে, অর্থাৎ ডিএফ ইকুয়ালস টু এফই হবে। দুটো সমান হবে এবং প্রত্যেকটার মাপ কত হবে? তাহলে 12 এর অর্ধেক হবে। তাহলে 12/2 ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। ঠিক আছে? এবার আমরা সমকোণী ত্রিভুজ এবার লিখব, সমকোণী ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রে আমরা কি বার করব? এএফ বার করব, তাই তো? এএফ। এবার এএফ বন্ধুরা, যেহেতু আমরা অতিভুজের পরিমাপটা জানি, 90 ডিগ্রি বিপরীত বাহুকে অতিভুজ বলে, তাহলে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু। যদি বড় বাহুটার পরিমাপ যদি জানা থাকে এবং ছোট বাহুগুলোর মধ্যে থেকে যদি আরেকটা বাহুর যদি পরিমাপ জানা থাকে, তাহলে অপর বাহুটার পরিমাপ সবসময় বড় বাহুটার বর্গ থেকে যে বাহুটা জানা আছে তার বর্গটাকে বিয়োগ করে দিতে হবে। এবং বিয়োগ করার পর যে মানটা পাবো তাকে বর্গমূল করে দিলেই তৃতীয় বাহুটা, যেটা আমার ছোট তৃতীয় বাহুটা যেটা জানা নেই, সেটা পেয়ে যাবো। তাহলে এখানে লিখবো সরাসরি 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 100 মাইনাস 36 এত সেন্টিমিটার। অর্থাৎ 64 এর বর্গমূল এত সেন্টিমিটার, মানে 8 সেন্টিমিটার। আবার লিখবো, আবার যেহেতু বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, অতএব
এফ ইকুয়ালস টু বিএফ হবে, তাই তো? যেহেতু বৃত্ত দুটো ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান, তাহলে এফ আর বিএফ দুটো সমান হবে। তাহলে সমান সমান কত হবে? 8 সেন্টিমিটার হবে। এবার লিখব অতএব বৃত্ত দুটির কেন্দ্র দুটির সংযোজক রেখার দূরত্ব, সংযোজক রেখার দূরত্ব এবি ইকুয়ালস টু, তাহলে এবি কি করে পাবো? এবি পাবো এএফ এর সাথে এফ বি বা বিএফ যুক্ত করলে, তাই তো? এএফ প্লাস বিএফ, এফ প্লাস বিএফ। এবার এফ এর মান কত? 8। বিএফ এর মান কত? 8। এত সেন্টিমিটার, অর্থাৎ 16 সেন্টিমিটার। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা, পরের প্রশ্ন 4 দাগের 7। প্রশ্নে বলা হচ্ছে এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি। এখানে একটু ছাপানো ভুল আছে, এখানে এটা সমান্তরাল চিহ্ন হবে, এরকম চিহ্ন হবে, ঠিক আছে? সমান্তরালের চিহ্ন এরকম হয়। তো বিসি সমান্তরাল এডি এবং এডি ইকুয়ালস টু 4 সেন্টিমিটার। বলছে এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে এও বাই ওসি ইকুয়ালস টু ডিও বাই ওবি ইকুয়ালস টু হাফ হয়। তাহলে বিসির দৈর্ঘ্য নির্ণয় করো। তো বন্ধুরা, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। বন্ধুরা, এর সমাধান আমি আগেই করেছি। এর সমাধানের জন্য তোমরা 395 পেজের পার্ট 2 ভিডিওটা দেখে নাও। সেই ভিডিওতে কোশ্চেন 4-এর 9 নম্বর দাগে এই একই প্রশ্ন আছে। তোমাদের এই প্রশ্নটা দেখাচ্ছি। 395 পেজ। দেখো, 395 পেজ। স্কুলের নাম, স্কুলের নামটা ভালো করে জেনে রাখো। তেঁতুলবাড়ি যতীন্দ্র নারায়ণ বিদ্যা মন্দির। তো তেঁতুলবাড়ি যতীন্দ্র নারায়ণ বিদ্যা মন্দির স্কুলের কোয়েশ্চেন 4 দাগের 9 নম্বর প্রশ্ন। একই প্রশ্ন, ঠিক আছে? তোমরা মিলিয়ে নিতে পারো, একই প্রশ্ন। এই প্রশ্নের সমাধান আমি আগেই করেছি। এর উত্তর তোমরা দেখতে পাচ্ছ যে বিসি দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে উত্তর। এখানে বিসি দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার হবে এর উত্তর। তো তোমরা কি করবে? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে দেখবে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নাও। বন্ধুরা, পরের প্রশ্ন 4 দাগের 8। প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন। দেখো এখানে কি বলছে, 20 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, এখানে ব্যাস দিয়েছে, অর্থাৎ ব্যাসার্ধ হবে অর্ধেক। মানে দুটো বৃত্ত আছে, তাদের দুটো ব্যাস হচ্ছে 20 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 10 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। দুটি এক কেন্দ্রীয় বৃত্তের, এক কেন্দ্রীয় মানে দুটো বৃত্তেরই একটা সাধারণ কেন্দ্র হবে। বৃত্তের বৃহত্তর বৃত্তটির একটি জ্যা অপর বৃত্তের স্পর্শক হলে তার দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো ছবিটা এরকম হবে। তো আমরা একটা বড় বৃত্ত আঁকবো আর একটা ছোট বৃত্ত আঁকবো। এইরকম একটি বৃত্ত আছে এবং আরেকটি বৃত্ত এইরকম আছে, এবং দুটো বৃত্তেরই কেন্দ্র কিন্তু একটাই। যখন বৃত্তগুলোর কেন্দ্র একই হবে তখন তাদেরকে আমরা বলি এক কেন্দ্রীয় বৃত্ত। তাহলে এখানে হচ্ছে এই ছোট বৃত্তটার কেন্দ্র এইটা ও, আর বড় বৃত্তের কেন্দ্রটাও ও। এবার বলছে বড় বৃত্তের যেটা জ্যা সেটা ছোট বৃত্তের স্পর্শক। তো স্পর্শক মানে বৃত্তকে স্পর্শ করে যাবে, তাই তো? তাহলে আমি এখানে একটা রেখা অঙ্কন করব যেটা বৃত্তকে ঠিক স্পর্শ করে যাবে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই রেখাটা, ধরে নাও এই রেখাটা হচ্ছে এবি রেখা। তো এই এবি রেখাটা বড় বৃত্তের ক্ষেত্রে এটা হলো জ্যা, মানে ছোট বৃত্তটা ভেবে নাও নেই, তাহলে বড় বৃত্তের ক্ষেত্রে কি হলো? এটা একটা জ্যা হলো, তাই না? এটা একটা জ্যা হলো এবি। এবং ছোট বৃত্তের ক্ষেত্রে এটা কিন্তু স্পর্শক হলো। তো স্পর্শক কাকে বলা হয়? বৃত্তকে স্পর্শ করে যাবে এমন কোনো রেখা, তাহলে এটা হচ্ছে স্পর্শক। তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে স্পর্শক, আর বড় বৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে জ্যা। এবার স্পর্শক মানে নিশ্চয়ই সেটা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করবে। তো সেই বিন্দুটা ধরে নাও এটা হচ্ছে ডি বিন্দু, ঠিক আছে? বা সি বিন্দু। আচ্ছা, এখানে সি নাম দিয়ে দিই, চলো সি নাম দিয়ে দিলাম। সি বিন্দু এটা হচ্ছে স্পর্শ বিন্দু। এবার আমাদের বার করতে হবে যে এ বির দৈর্ঘ্যটা কত। বলেছে জ্যায়ের মানে মানে বৃহত্তর বৃত্তটির একটি জ্যা অপর বৃত্তটির বৃত্তের স্পর্শক হলে তার দৈর্ঘ্য, অর্থাৎ স্পর্শকের দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে, বা বলতে পারি জ্যার দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে আমাদের, অর্থাৎ এ বির দৈর্ঘ্য আমাদের বার করতে হবে, এ বির দৈর্ঘ্য। তো দেখো বন্ধুরা, খুব সহজ একটি অঙ্ক। এখানে কি বলেছে? বড় বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে, এটা তো ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 10 সেন্টিমিটার।
তার মানে আমি ও থেকে এ যদি যুক্ত করি তাহলে এইটা হলো বড় বৃত্তের ব্যাসার্ধ এবং সেই পরিমাপটা কত 10, ঠিক আছে 10, এখান থেকে এতটা হচ্ছে 10, এতটা। এবার ছোট বৃত্তের ব্যাসার্ধ কত হবে 6 সেন্টিমিটার। এবার ছোট বৃত্তের ব্যাসার্ধ আমি এইখান থেকে এইটা যুক্ত করছি, হ্যাঁ এইটা যুক্ত করছি, এটা তো ব্যাসার্ধ, তাহলে এটা কত, এটা হচ্ছে 6। এইবার আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি যে ও এ সি এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তো বন্ধুরা এটা জেনে রাখবে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার বন্ধুরা কেন সমকোণী ত্রিভুজ এটা জানতে হবে তোমাদের। তো তোমাদের পাঠ্য বইতে এরকম একটা উপপাদ্য আছে, যে উপপাদ্য বলছে যে বৃত্তের কোনো বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি তাহলে একটা স্পর্শবিন্দু পাওয়া যাবে। ওই স্পর্শবিন্দু দিয়ে যদি কোনো ব্যাসার্ধ অঙ্কন করি তাহলে এই ব্যাসার্ধটা আর স্পর্শকটা পরস্পর লম্ব হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রে এসি এবিটা কি, এবিটা হচ্ছে স্পর্শক আর ওসিটা হলো স্পর্শবিন্দু সি গামী একটা ব্যাসার্ধ। তাহলে কি হবে, ওসি আর এবি পরস্পর লম্ব হবে, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে বন্ধুরা এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে খুব সহজেই আমরা এখানে এসির পরিমাপটা পেয়ে যাব। এবং আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুর একটা অনুপাত হয় 3:4:5। তাহলে এবার 3টাকে দ্বিগুণ করো, 6 করো, 4টাকে তাহলে দ্বিগুণ করতে হবে 8 করতে হবে, আর 5টাকে দ্বিগুণ করতে হবে তাহলে 10 করতে হবে। তাহলে একটা বাহু যদি 10 হয় আর একটা বাহু হবে 8 আর একটা বাহু 6, এখানে দেখতে পাচ্ছি একটা বাহু 10 আর একটা বাহু 6, তাহলে অবশ্যই এসি বাহুটার পরিমাপ কত হবে 8। এটা আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে বার করে দেখাবো, ঠিক আছে। এরকম ভাবে লিখলে কিন্তু হবে না, এটা আমাদের বোঝার সুবিধার্থে আমি এই জিনিসটা মনে রাখবো যে এই অনুপাতে হবে। তাহলে এটা হচ্ছে 8। এবার এটা যদি 8 হয় তাহলে সি থেকে বি এর দৈর্ঘ্য 8 হবে। কেন হবে, দুটো সমান কেন, এটাও কিন্তু তোমাদের একটা উপপাদ্য বলা হচ্ছে যে 32 নম্বর উপপাদ্য। সেখানে বলা হচ্ছে যে ব্যাস নয় এমন কোনো জ্যায়ের উপর আমরা যদি বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো লম্ব অঙ্কন করি তাহলে এই লম্বটা এই জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে, ঠিক আছে। এই লম্বটা জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওসি হচ্ছে এবির উপর লম্ব। তাহলে এই এবিটা কি, বড় বৃত্তের ক্ষেত্রে তো একটা জ্যা, তাই না, বড় বৃত্তের ক্ষেত্রে এটা একটা জ্যা। তাহলে ওসি যদি ওই জ্যায়ের উপর লম্ব হয় তাহলে এসি আর বিসি দুটো সমান হবে। তাহলে এটা যদি 8 হয় তাহলে এটাও 8, তাহলে মোট কত হলো 16 হলো। তাহলে এখানে উত্তর আমরা পেয়ে গেলাম 16 সেন্টিমিটার। তাহলে এবার এটাকে আমরা করি, এ ও ইকুয়ালস টু 20/2 ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, ওসি ইকুয়ালস টু 12/2, ওসি হচ্ছে ব্যাসার্ধ, হ্যাঁ ছোট বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু এখানে ব্যাস দিয়েছে 12 তাই এখানে 2 দিয়ে ভাগ করা হলো, সমান সমান 6 সেন্টিমিটার। এবার লিখব যেহেতু যেহেতু ওসি এবি স্পর্শকের, হ্যাঁ এইবার লিখবে যেহেতু ওসি এবি স্পর্শকের সি বিন্দুগামী একটি ব্যাসার্ধ, অতএব ওসি এবির উপর লম্ব হবে। সুতরাং ত্রিভুজ এওসি হলো সমকোণী ত্রিভুজ। এবার আমরা লিখব সমকোণী ত্রিভুজ এওসি এর ক্ষেত্রে আমরা এসি বার করতে চাইছি, তাই তো। তাহলে এসিটা আমরা সরাসরি কি লিখবো, যেহেতু এটা ছোট বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে সবসময় বড় বাহুর দৈর্ঘ্যের বর্গ থেকে অপর ছোট বাহুর দৈর্ঘ্যের বর্গটা বাদ দিতে হবে। 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার এত সেন্টিমিটার, তাহলে কত হলো 100 মাইনাস 36 এত সেন্টিমিটার। এবার 100 থেকে 36 বাদ দিলে 64 হবে, তাহলে কত 8 সেন্টিমিটার। এবার এইটা 8 হলে এটাও 8 হবে, এবার সেই যুক্তিটা আমাদের দিতে হবে। এবার লিখবো যেহেতু যেহেতু এবি জ্যায়ের উপর ওসি দণ্ডায়মান, এটাকে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি একটু শর্টকাটে, যেহেতু ওসি লম্ব এবি, ঠিক আছে এইভাবে লেখা যায়, অতএব এসি ইকুয়ালস টু বিসি হবে।
সুতরাং বিসির পরিমাপ কত? 8 সেন্টিমিটার। কেন? যেহেতু এসি হচ্ছে 8 সেন্টিমিটার, তাই তো? এসি হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে বিসির পরিমাপটা 8 সেন্টিমিটার হবে। এবার তাহলে আমাদের মোট দৈর্ঘ্যটা কত হবে এবি? এবার লিখবো এখন এবি ইকুয়ালস টু এসি প্লাস বিসি। তাহলে এসি পরিমাপ 8, বিসির পরিমাপ 8, তাহলে কত হলো? 16 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো জ্যামিতির অঙ্কগুলো কিন্তু বন্ধুরা তোমাদের একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। কারণ জ্যামিতির অঙ্কগুলো করতে গেলে সবসময় তোমাদের উপপাদ্যের বিবৃতিগুলোকে ব্যবহার করতে হয়। তাই প্রত্যেকটা উপপাদ্যের বিবৃতি তোমাদের জেনে রাখতে হবে। নাহলে কিন্তু এই ধরনের অঙ্ক করাটা একটু অসম্ভব হয়ে যায়। বন্ধুরা, পরের অঙ্ক 4-9। এই প্রশ্নটা অত্যন্ত সহজ একটি প্রশ্ন। শুধুমাত্র একটি উপপাদ্যের বিবৃতিকে কাজে লাগিয়ে আমরা এটার অঙ্কটা করতে পারবো। দেখো বলছে কি, একটি বৃত্তে দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুটা কিন্তু সাধারণ বিন্দু। ঠিক আছে? তাহলে দুটো জ্যা পরস্পর লম্ব, যাদের মধ্যে একটা বিন্দু আছে সাধারণ বিন্দু। তাহলে ছবিটা কিরকম হবে? প্রথমে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। তো ধরে নেওয়া যাক এরকম একটি বৃত্ত আছে, আর এইরকম একটি জ্যা আছে, আর এরকম একটি জ্যা আছে, যারা পরস্পর 90 ডিগ্রিতে আছে। তাহলে কোন জায়গাটা 90 ডিগ্রি হবে? এ বিন্দুতে 90 ডিগ্রি হবে। কারণ এখানে বলে দিয়েছে যে এবি আর এসি দুটো পরস্পর লম্ব, এবং এই দুটো জ্যার সাধারণ বিন্দু তো এ, তার মানে এ বিন্দুটা এখানে দিতে হবে, আর একদিকে বি দিতে হবে, আর একদিকে সি দিতে হবে। তাহলে এই দুটো জ্যা যদি পরস্পর লম্ব হয়, তার মানে এ বিন্দুতে যে কোণটা হয়েছে তার মান 90 ডিগ্রি। এবার এবির পরিমাপটা 4, এসির পরিমাপটা 3, তাহলে আমাদের বার করতে হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো বন্ধুরা, একটা জিনিস সবসময় জানবে যে বৃত্তের পরিধির উপর কোনো বিন্দুতে যদি সমকোণ সৃষ্টি হয়, তাহলে ওই কোণটাকে আমরা বলবো অর্ধবৃত্তস্থ কোণ। আবার বলছি, বৃত্তের পরিধির উপর কোনো বিন্দুতে যদি সমকোণ তৈরি হয় বা 90 ডিগ্রি তৈরি হয়, তাহলে সেই কোণটাকে বলবো অর্ধবৃত্তস্থ কোণ। এবং এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, তাহলে এই কোণটা সৃষ্টি করতে গেলে আমরা যে দুটো বাহু নিয়েছি এবি আর এসি, তো এখানকার বি বিন্দু আর সি বিন্দু, অর্থাৎ সমকোণ যে বিন্দুতে সৃষ্টি হয়েছে সেটা বাদ দিয়ে বাকি যে দুটো বিন্দু আছে, সেই বিন্দু দুটোকে যুক্ত করলে আমরা যে রেখাটা পাবো, সেই রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। অর্থাৎ এই যে রেখাটা পাচ্ছি, এই রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, এবং কেন্দ্র দিয়ে যে রেখাটা যায় তাকে তো আমরা কি বলি? ব্যাস বলি। তাহলে বি আর সি, এটা কি হবে? বি থেকে সি পর্যন্ত যে দূরত্বটা বিসি, এটা হচ্ছে বৃত্তের ব্যাস হবে। ঠিক আছে? এবার ব্যাস যা হবে, ব্যাসার্ধ তার অর্ধেক হবে, এবং ব্যাসের দৈর্ঘ্য আমরা খুব সহজেই পিথাগোরাসের সূত্র ফেলে বার করতে পারবো। তার কারণ হচ্ছে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে অনুপাতটা হয় সেটা হচ্ছে 3:4:5, এটা একটা অনুপাত হয়। আরো অনুপাত হয়, যেমন 5, 12, 13, এই অনুপাতেও হয়। ঠিক আছে? এইরকম ভাবে। তো এরকম অনেক অনুপাত আছে। তোমরা তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? 3 দেখতে পাচ্ছি, 4 দেখতে পাচ্ছি। তার মানে অপর বাহুটা কত হবে? 5 হবে। অর্থাৎ বি থেকে সি এটার দূরত্ব কত হবে? 5 হবে। তাহলে মোট দূরত্বটা 5 হচ্ছে। তাহলে এটা হচ্ছে ব্যাস হচ্ছে 5। তাহলে ব্যাসার্ধ হবে কত? 2.5, মানে আড়াই। তাহলে আমাদের এখানে ব্যাসার্ধ চেয়েছে, তাহলে উত্তরটা বেরিয়ে গেল 2.5 সেন্টিমিটার। এটা আমরা লিখব যেহেতু অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটাকে আমরা কি বলবো? অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ। অতএব বিসি হলো বৃত্তটির ব্যাস। এবার লিখব এখন, তাহলে বিসির পরিমাপটা কি হবে? বিসিটা যেহেতু অতিভুজ, কারণ 90 ডিগ্রি বিপরীত বাহুকে অতিভুজ বলে, তাহলে অতিভুজের পরিমাপ বার করতে গেলে, যেহেতু এটা বড় বাহু, তো বড় বাহুটার দৈর্ঘ্য যদি আমাদের বার করতে হয়, তাহলে ছোট দুটো বাহুর বর্গকে আমাদের যোগ করে দিতে হবে। অর্থাৎ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এত সেন্টিমিটার। তাহলে কত হলো? 16 প্লাস 9, এত সেন্টিমিটার। অর্থাৎ √25, মানে 5 সেন্টিমিটার। এবার পুরোটা হচ্ছে 5, তাহলে ব্যাসার্ধ কত? 5/2। অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য 5/2 = 2.5 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর।
বন্ধুরা, পরের অঙ্ক 4-10 প্রশ্নে বলা হচ্ছে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 550 বর্গ সেন্টিমিটার, এর লম্ব উচ্চতা কত? তো বন্ধুরা, এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটা হচ্ছে শঙ্কুর, যার ভূমিটা হচ্ছে বৃত্তাকার, এবং ভূমি যদি বৃত্তাকার হয় তাহলে তার একটা ব্যাসার্ধ হবে। সেই ব্যাসার্ধটাকে যদি আমি ধরে নিই আর, তাহলে আর এর পরিমাপটা এখানে দিয়ে দিয়েছে 7 সেন্টিমিটার। আর এটা হচ্ছে উচ্চতা বা লম্ব উচ্চতা, যেটা হচ্ছে এইচ ধরে নিচ্ছি, এবং এটার মান আমাদের বার করতে হবে। আর এই যে রেখাটা দেখতে পাচ্ছ, হেলানো রেখা, এই রেখাটাকে আমরা বলি তির্যক উচ্চতা, যাকে আমরা এল দ্বারা সূচিত করি। তো এখন এই তিনটেই হচ্ছে একটা শঙ্কুর মাত্রা, ঠিক আছে? এইচ, এল আর আর। এখন এখানে বলেছে বক্রতলের ক্ষেত্রফল 550 বর্গ সেন্টিমিটার। বক্রতল মানে ভূমির ক্ষেত্রফলটা বাদ দিয়ে যে তলটা হবে, অর্থাৎ উপরের এই বাঁকা তলটা। এই তলটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ইন্টু এল, অর্থাৎ পাই ইন্টু ভূমির ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা। এলকে আমরা বলে থাকি তির্যক উচ্চতা। তো এই পাই আর এল এর মান কত? 550। পাই আর এল এর মান হচ্ছে 550, আর আর এর মান কত? 7। এখন আমাদের যেহেতু এইচ এর মান বার করতে হবে, তাই এই এইচ এর মান বার করতে গেলে আমাদের এল এর মানটা আগে বার করতে হবে। আর এর মান তো দেওয়াই আছে। এবার এল এর মান কেন আগে বার করতে হবে? দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ, দেখো এইচ, আর আর এল দ্বারা এই যে ত্রিভুজটা যে গঠিত হয়েছে, এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এবার এই এইচ এর মান বার করতে গেলে আমাদের অতিভুজ অর্থাৎ এল এর মানটা লাগবে। আর এর মানটা তো আমরা জানি 7। তাহলে এল এর মান পাওয়ার পর আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে খুব সহজেই এইচ এর মানটা বার করতে পারবো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এইচ এর মান বার করতে গেলে আগে আমাদের লাগবে এল এর মান। এবার এই এল এর মান বার করতে গেলেই আমাদের পাই আর এল আর আর এর সাহায্য নিতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করছি দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, তাহলে লিখবো, ধরি এলটা কি? তির্যক উচ্চতা। এইচটা কি? লম্ব উচ্চতা। আর আরটা কি? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, যেটা হচ্ছে 7 সেন্টিমিটার। এবার প্রশ্নানুসারে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল এটা দিয়ে দিয়েছে, যার সূত্র হচ্ছে পাই আর এল। তো পাই আর এল ইকুয়ালস টু 550। এবার আমরা কি করব, এখন আমরা পাই আর এল এই বক্রতলের ক্ষেত্রফলকে ব্যাসার্ধ দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? কারণ আমার এল এর মান দরকার। এবার বন্ধুরা দেখো, এল এর মান বার করতে গেলে যদি আর দিয়ে ভাগ করি, তাহলে এখানে আর আর কেটে যাবে, আমরা এল এর মান পেয়ে যাবো। তোমরা এইভাবে করতে পারো, অথবা আর একটা উপায় আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা এটাও করতে পারো। আমি তো এটা তোমাদের শিখিয়ে দিলাম যে পাই আর কে আর দিয়ে ভাগ করলে আর আর কেটে যাবে, সেখান থেকে এল এর মান পেয়ে যাবে। অথবা এখানে আর একটা উপায় আছে, আর এর জায়গায় যে মানটা দিয়েছে সেটা বসিয়ে দাও, সেটাও হবে। তাহলে পায়ের জায়গায় বসিয়ে দিলাম 22/7, আর এর জায়গায় বসিয়ে দিলাম 7, আর এল এর জায়গায় এল থাকবে। এবার আমরা এখানে কাটাকুটি করি, 7 7 কেটে গেল, 11 দিয়ে কাটা, 11 দুগুণে 22, আর 11 দিয়ে 5 এগুলো 55, একটা শূন্য, 2 দিয়ে আবার 50 মানে 25। তাহলে এর মান কত পেলাম? 25। এবার বন্ধুরা এল পেয়ে গেলাম। এবার আমরা এই ত্রিভুজের ছবিটা আঁকি। এল ইকুয়ালস টু 25 সেন্টিমিটার, আর ইকুয়ালস টু 7 সেন্টিমিটার, তাহলে এইচ ইকুয়ালস টু কত হবে? দেখো বন্ধুরা, সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত এইরকম হয়, 25:24:7। এটাও তোমরা মনে রাখার চেষ্টা করবে। সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত 3:4:5 হতে পারে, অথবা 7:24:25 হতে পারে, অথবা 5:12:13 হতে পারে। কিন্তু এখানে কোনটা প্রয়োগ হচ্ছে? 25:24:7 বা 7:24:25। তো এখানে দেখতে পাচ্ছি 25 আছে, 7 আছে, তাহলে এটা কত হবে? 24 হবে। তাহলে উত্তর 24 সেন্টিমিটার। তো আমরা এটাকে এখানে করে দেখাবো। এবার লিখবো এইচ ইকুয়ালস টু রুট এল স্কোয়ার। দেখো, বড় বাহুটার পরিমাপ কিন্তু জানা আছে। তো বড় বাহুর পরিমাপ যদি জানা থাকে, তখন ছোট বাহুর পরিমাপ জানতে গেলে সেটা বড় বাহুর পরিমাপ তার স্কোয়ার থেকে অপর বাহুটার বর্গ বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে উপায়, শর্টকাট উপায় হচ্ছে। এই শর্টকাট উপায়টা তোমাদের মনে রাখলে অনেকটা সময় বেঁচে যায় পরীক্ষাতে। এবার এল এর মান 25 বসিয়ে দিলাম, তাহলে 25 স্কোয়ার মাইনাস আর এর মান বসিয়ে দিলাম 7 স্কোয়ার, এত সেন্টিমিটার। 25 স্কোয়ার মানে 625, 7 স্কোয়ার মানে হচ্ছে 49। এবার 625 থেকে 49 বাদ দিলে কত হয়? 576, এত এর বর্গমূল।
সেন্টিমিটার। আর 576 এর বর্গমূল কত? 24 হয়। ঠিক আছে, 24 কে 24 দিয়ে গুণ করলে 576 হয়, তাই 576 এর বর্গমূল 24 হয়। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে উচ্চতা কত? 24 সেন্টিমিটার। বন্ধুরা, পরের প্রশ্ন 4 দাগের 11। প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। দেখো বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং তার বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। সাংখ্যমান সমান চোঙটির ব্যাসার্ধ কত? তো বন্ধুরা, সাংখ্যমান বলতে কি বোঝায়? সাংখ্যমান মানে সংখ্যাগত মান। যেমন ধরে নাও এখানে চোঙের আয়তন, আমি ধরে নিচ্ছি চোঙের আয়তন হচ্ছে 200 সেন্টিমিটার কিউব। কথার কথা বললাম, 200 সেন্টিমিটার কিউব। আর বক্রতলের ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কোয়ার। কারণ আমরা জানি ক্ষেত্রফলে বর্গ শব্দটা ব্যবহার করতে হয়, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। আর আয়তনে ঘন শব্দটা ব্যবহার করতে হয়, অর্থাৎ ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটারকে আমরা এইভাবে লিখতে পারি, সেন্টিমিটার কিউব। এখন দেখো, আয়তন আর ক্ষেত্রফল কখনই সমান হতে পারে না। তার কারণ আয়তনের একক ঘন সেন্টিমিটার আর ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার, কিন্তু তাদের মানটা তো সমান হতেই পারে। আয়তনের মান হচ্ছে 200 আর ক্ষেত্রফলের মান হচ্ছে 200, অর্থাৎ সংখ্যাগত দিক থেকে আয়তন আর ক্ষেত্রফল সমান, কিন্তু আয়তন আর ক্ষেত্রফল সমান না। ঠিক আছে, তো সংখ্যাগতভাবে সমান, তাই এখানে বলা হচ্ছে সাংখ্যমান সমান। এইবার এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা চোঙ আছে, তো সেই চোঙের ভূমিটা এবং উপরের ছাদটা বা মুখটা সেটা কি বৃত্তাকার হয়। তাহলে বৃত্তাকার যদি হয় তাহলে তার একটা ব্যাসার্ধ থাকবে। তো সেই ব্যাসার্ধটা আমি যদি ধরে নিই আর এর উচ্চতাটা যদি ধরে নিই h, উচ্চতাটা ধরে নিই যদি h, তাহলে এই বাঁকা তলটার ক্ষেত্রফল হবে 2πr/h। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। আর এর আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমিটা যেহেতু বৃত্তাকার তাহলে তার ক্ষেত্রফল কত হবে? πr² হবে। খুব সহজ ব্যাপার, একটা বৃত্তের ক্ষেত্রফল কত হয়? πr² হয়। তাহলে ভূমির ক্ষেত্রফল কত? πr²। আর উচ্চতা কত? h। তাহলে আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল অর্থাৎ πr² ইন্টু h। তাহলে আয়তন কত হলো? πr²h। এখন এই πr²h আর 2πr/h অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল, এই দুটো সমান। তাহলে সমান হলে এখান থেকে r এর মান আমরা পেয়ে যাব। একটা সমীকরণ তৈরি হচ্ছে এবং সেটাকে সমাধান করলেই আমরা r এর মানটা পেয়ে যাব। তো দেখো কিভাবে করছি। তাহলে সর্বপ্রথমে লিখব যে প্রশ্নানুসারে πr²h সমান সমান 2πr/h। এটা হচ্ছে আয়তন আর এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এখানে লিখে দিতে হবে যে r হচ্ছে ভূমির ব্যাসার্ধ, h হচ্ছে উচ্চতা। ঠিক আছে, এবার এখানে পাই আর পাই কেটে গেল, দুটো আর আছে, এখানে একটা আর আছে, অর্থাৎ একটা আর কেটে যাবে, আর এখানে একটা ইঞ্চ কেটে গেল। তাহলে এইদিকে থাকলো আর এইদিকে থাকলো 2, অর্থাৎ ব্যাসার্ধের পরিমাপটা কত পেলাম? 2 একক। 2 একক। ঠিক আছে, খুবই সহজ একটি প্রশ্ন ছিল, কিন্তু খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরীক্ষায় এই ধরনের অঙ্কই কিন্তু দিয়ে থাকে মাধ্যমিকে, তাই তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। বন্ধুরা, পরের প্রশ্ন 4 দাগের 12। প্রশ্ন বলছে একটি চামড়ার বলে 5544 বর্গ সেমি চামড়া আছে, বলটির ব্যাস কত? তো বন্ধুরা, এই যে বর্গ শব্দটা দেখতে পাচ্ছ তার মানে নিশ্চয়ই ক্ষেত্রফল, তাই না? বর্গ শব্দটা আমরা সবসময় ব্যবহার করি ক্ষেত্রফলে। তো চামড়ার বল, তো বল কিরকম হয়? গোলকাকৃতি হয়, গোলক। তো সেই গোলকের একটা বল গোলকাকৃতি হয়। তো বলটা তৈরি করতে গেলে যে চামড়াটা লাগে সেই চামড়াটাকে আমরা কি বলবো? উপরের তলের ক্ষেত্রফল, তাই না? একটা বলের উপরিতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। সুতরাং বক্রতলের ক্ষেত্রফলের মানটা দিয়ে দিয়েছে 5544 বর্গ সেন্টিমিটার। এখন এই গোলক বা এই বলের যদি ব্যাসার্ধ আমি ধরে নিই r, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হবে 4π ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। অর্থাৎ চামড়া কতটা ক্ষেত্রফলের সেটা হচ্ছে 4πr²। মানে চামড়ার ক্ষেত্রফল কত? 4πr²। এবং এই পরিমাণটাই বলে দিয়েছে 5544। ব্যাস, আমরা একটা সমীকরণ পেয়ে যাচ্ছি যে 4πr² ইকুয়ালস টু 5544, এবং এটাকে সমাধান করলেই আমরা পেয়ে যাব r এর মান। এবার r মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের মান পেয়ে যাচ্ছি, কিন্তু চেয়েছে তো ব্যাস। তাহলে ব্যাস কি হয়? ব্যাসার্ধের দ্বিগুণ হয়, অর্থাৎ r এর মান যেটা বেরোবে তার দ্বিগুণ হবে আমার এখানে উত্তরটা। তাহলে চলো এবার এখানে করি।
তাহলে সর্বপ্রথম লিখবো প্রশ্নানুসারে 4πr² ইকুয়ালস টু 5544। এখানে উল্লেখ করে দেবে আরটা কি, আর হচ্ছে বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। ঠিক আছে, এবার দেখো এখানে কাটাকুটি হবে, তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু r² ইকুয়ালস টু 5544। তো বন্ধুরা এবার আমরা এখানে কাটাকুটি করব। দেখো এই 22 তুমি 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 5 11 55, আর এখানে দুটো সংখ্যা একসাথে নিচ্ছি তাই একটা শূন্য দিয়ে 4 নেব, 4 11 44। এবার আবার 2 দিয়ে কাটবো, 2 25 50, আর হচ্ছে 4 আছে, 2 দুগুণে 4। এবার 252কে আবার আমরা 4 দিয়ে কাটবো, 4 ছক 24। ঠিক আছে, 1 2 4 3 4 12। তাহলে এখানে কাটাকুটি হয়ে গেছে, তাহলে এইদিকে কি থাকলো, এইদিকে থাকলো r²/7, আর এদিকে থাকলো 63। এবার বন্ধুরা আমরা কি করবো, এখানে আর গুণ করব। ঠিক আছে, তাহলে আর গুণ করলে কত হবে, r² ইকুয়ালস টু 63 ইন্টু 7। আমরা গুণটা করব না, এরকম ভাবেই রেখে দেবো। এবার বন্ধুরা আমরা কি করছি দেখো, r² ইকুয়ালস 63 কে কি আমরা এইভাবে লিখতে পারি, 9 ইন্টু 7, 7 9 63, আর একটা 7 এখানে আছে। এবার কি হবে দেখো, নেক্সট স্টেপে আমরা লিখবো r² ইকুয়ালস টু, স্কোয়ারটা তুলে দাও, স্কোয়ারটা তুলে দিলে কি হবে, রুট হয়ে যাবে, তাই না, ডান দিকে যে সংখ্যাটা আছে সেটার বর্গমূল হয়ে যাবে। তাহলে 9 ইন্টু 7 ইন্টু 7। এবার বন্ধুরা 9 এর বর্গমূল কত হয়, 3, আর দুটো 7, তার বর্গমূল কত হবে, একটা 7 হবে। এটা তোমরা নিচু ক্লাসে শিখে এসছো এইভাবে। আর ইকুয়ালস টু কত, 3 7 21। এখানে আমরা এককটা কি ব্যবহার করব, দেখো সেন্টিমিটার আছে, ঠিক আছে, তাহলে সেন্টিমিটার লিখবো, 21 সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, তাহলে ব্যাস কত হবে, দ্বিগুণ হবে। অতএব ব্যাস হলো কি 2r, অর্থাৎ 2 ইন্টু 21 সেন্টিমিটার, অর্থাৎ 42 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা উত্তরটা আমরা পেয়ে গেলাম। খুবই সহজ একটা অঙ্ক ছিল, অত্যন্ত সহজ একটা অঙ্ক।